একদিকে 50 কেজি সোনা পাওয়া যাচ্ছে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি বর্ষীয়ান আইনজীবী, তিনি যেমন বেঁকে বসেছেন, তেমনি বিচারপতিও তার মামলা থেকে বেঁকে বসেছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর রজত শুভ্র ব্যানার্জি। রজত স্যার, আপনাকে নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সম্প্রতি তিনিও বিদ্রোহ ঘোষণা করেছেন এবং তিনিও তার মামলা থেকে সরে গেছেন, এবং আজও তার মামলা ছিলেন, সেখানে যিনি বিচারপতি তিনিও সরে দাঁড়ালেন। এই যে সবাই অভিষেককে এভাবে ব্রাপ্ত করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, সরে দাঁড়াচ্ছে, কি বলবেন? প্রথম নামটি যেটা নিলেন, এইসব ভদ্রলোকের, আমি এখনো ভদ্রলোক বলছি, মাঝে মাঝে রেখে গিয়ে বলে ফেলি কটু কথা। ভদ্রলোক বলি, আমার স্থানটা ভদ্রলোকের মতো, তাই জন্য ভদ্রলোককে ভদ্রলোকই বলছি। এইসব ভদ্রলোকের না মতামতের সরে দাঁড়ানো, থাকা না থাকা আমার কাছে কোনোটা ইম্পর্টেন্স নেই। আমার একটা মোরাল স্ট্যান্ডার্ড আছে, আমার একটা নিজস্ব অনুভূতি আছে, সেটা ধর্ম অধর্মর সদা আমি একটা বিচার করি। এই বিচারটা করি, আমার সমস্ত অ্যাকশনটা মেনে আমি যা কাজ করি সেটা যে আমি ধর্ম অনুযায়ী নিচ্ছি কিনা আমি নিজে চিন্তা করি, নিজে আমি মেডিটেট করি, আমার নিজস্ব কিছু টেকনিক আছে। এক কথায় আমি নিজেকে প্রশ্ন করে দেখি আমি ঠিক করছি কিনা। ধরো আমি চাইছি তোমাকে একটা ভালো কথা বলতে, সেটা যেমন ভাববো কম, ভালোটাই স্ট্রেট বলবো। কটু কথা বলার আগে আমি 3বার চিন্তা করবো যে আমি যে এই ভদ্রমহিলাকে কটু কথা বলছি, শুড আই সে দ্যাট অর শুড আই নট সে দ্যাট, ইজ ইট জাস্টিফাইড অর নট। অনেক কিছু ভেবে এদের এইসব ভদ্রলোকেদের নাম চিনলে এদের আমি প্রচুর কটু কথা বলেছি, এবং আমার তাতে বিন্দুমাত্র অনুতাপ নেই, কারণ আমার মনে হয় ওরা ওর চেয়ে অনেক বেশি খারাপ কথার যোগ্য। কিন্তু আজকে আমি বলছি এগুলো না ইরেলিভেন্ট করে দাও। তোমরা সবাই মিলে এটাকে করো কি, ইরেলিভেন্ট করে দাও, অপ্রাসঙ্গিক করে দাও, তাহলেই এদের মুখ বন্ধ হয়ে যাবে। এরা যে এতদিন নোংরামি করেছে, অসভ্যতামি করেছে, তা কি 15 বছর ধরে আইনজীবী, তার নাকি দারুণ হাই স্ট্যান্ডার্ড, তার এইটুকু বুদ্ধি নেই, এইটুকু খোপড়ি নেই, এখানে কি কিছু ছিল না, সে বুঝতে পারছিল না? হঠাৎ সমস্ত দুর্নীতিগুলো হঠাৎ একদিনে ওভারনাইট চলে আসলো নাকি? তা তো হয়নি, দেখিয়েছি। এখন আর উপায় নেই বলে ভালো সাজার চেষ্টা করছে। আমার আমার মতে ক্রেডিবিলিটি ওয়ান্স লস্ট ইজ লস্ট, তাই না? আমি আজকে যদি 1টা টাকাও চুরি করি, 1টা টাকা চুরি করার পরে আমার ক্রেডিবিলিটিটা চলে যাচ্ছে। কালকে যদি আমি সেই অজুহাতটা দিয়ে 1টা টাকা চুরি করেছিলাম কারণ আমার ঘরে একটু 1 টাকার বাতাসা দরকার ছিল, হ্যাঁ, ওই বাতাসাটা কোনোভাবেই জোগাড় করতে পারছিলাম না, তাই আমি একজনের 1 টাকা চুরি করেছিলাম। এইসব যদি বাইরে হলে হতো কি, একটা যে কোনো, এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের বাইরে যে কোনো দেশে আমার মনে হয় ক্রেডিবিলিটি ওয়ান্স লস্ট ইজ লস্ট। এটা একটা সিরিয়াস ব্যাপার। যার ইন্টিগ্রিটি নেই, যার ক্রেডিবিলিটি নেই, আচ্ছা এরা থাকলো কি চলে গেল, এত ইম্পর্টেন্স দিয়ে লাভ নেই। উনি ওনার কেস করুন, পয়সা অনেকভাবে কামানো যায়, অনেকভাবে পয়সা কামানো যায়। এমন মানে সে বাইরে একটা কথা আমি ওনাদের বলতাম যে সেটা এরকম, এমন ড্রাগ পেডলার আছে যার পয়সা আমার 3 গুণ, তাতে কি হলো? আমার তো একটা পয়সা করির একটা লেভেল ছিল, এখনো আছে। তা এমন ড্রাগ পেডলার আছে যার 3 গুণ পয়সা আমার, তাতে কি হলো? পয়সা করি এগুলো ওইভাবে জোগাড় করা, ওইভাবে আর এইভাবে অনেক তফাৎ আছে। তাই জন্য আমার কাছে এটা অপ্রাসঙ্গিক। আর জাজ শুনে যাচ্ছেন, শুনে যাচ্ছেন, কে এই ফোকরা ছেলেটা, কে এই ফোকর দালালটা, কে? একটা ক্লাস 10 পাস, একটা অর্ডিনারি মানে লোক, যাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তুমি রাজা, তুমি রাজা, তুমি সেরা, তুমি আসছো, এই দেশ তোমার, বলে দেওয়া হয়েছিল। তার তো ক্ষমতাও নেই। আগেকার দিনে কি হতো, রাজরাজাদের রাজপুত্র হতো, রাজপুত্র তার যেমন দশরথের 4 পুত্র, এক পুত্র তার মধ্যে প্রচন্ড স্ট্রং, সবাই তারা ধনুর্বিদ্যা শিখলেন। এই করে রামকে উনি বেছে নিলেন যে রামই সর্বশ্রেষ্ঠ, ভাইয়েরাও বেছে নিল দাদাই সর্বশ্রেষ্ঠ। তো এই সর্বশ্রেষ্ঠ প্রমাণ করেছে কিভাবে? ওর একটা দুর্নীতিগ্রস্ত, একটা বিকারগ্রস্ত মানসিক ভারসাম্যহীন পিসিমা বা মা ছিল বলে নাকি? এইটা তো সে ছত্রভঙ্গ হয়ে গেছে, সব পালিয়ে গেছে, এখন ভালো সাজছে। যারা ভালো সাজছে, বেস্ট উইশেস টু দেম। আমার কাছে ওইসব লোকের কাছে হ্যান্ডশেক বা নমস্কার আমি জানাবো না, আমি মুখ ঘুরিয়ে চলে যাব। ভাই, তোমরা যদি মিডিয়া থেকে এসে তাদের সঙ্গে কথা বলতে চাও, তাদের এখনো তোল্লাইটা দিতে চাও, তাদের এখনো বেলুন ফুটো হয়ে গেছে সেটাকে তাপ্পি দিয়ে যদি আবার বেলুন ফোলাতে চাও তো ফোলাও। কে সরে গেছে, কে রয়েছে, আমার কাছে এটা কমপ্লিটলি অপ্রাসঙ্গিক, এবং মানে দুঃখজনক যে আজও সরে যাওয়ার পরে, রূপ চেনার পরেও আমরা তাদের নিয়ে আলোচনা করছি।
একদমই, কিন্তু অভিষেকের এগেনস্টে যা যা এলিগেশন আছে সেগুলো তো তদন্ত হচ্ছে। তার বাড়িতে মধ্যরাতে সিবিআই গেছে, সিআইডি গেছে, এবং তার যে আত্মসহায়ক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সে নিরুদ্দেশ। হ্যাঁ, আমি ছেলেটির নামও শুনেছিলাম। সুমিত। হ্যাঁ, শুনি সেটাকে মস্তান, এরা সব মস্তান তো। হ্যাঁ, কিলো কিলো সোনা, হ্যাঁ, সুটকেস ভর্তি টাকা। এক সুটকেস দু সুটকেস না, মানে এত সুটকেসে বাড়িতে একটা ধরছে না, আলাদা বাড়ি করা হয়েছে। হ্যাঁ, ওপরে রাখা রয়েছে, টাকা উইয়ে খেয়ে ফেলেছে। এইটা আমার মনে হয় পৃথিবীতে কোন দেশে হয়েছে আমি জানি না। আগেকার দিনে হতো, বহু বহু হাজার হাজার বছর আগে সে গুপ্তধন পাওয়া যেত না রাজাদের। তা তারা যখন হ্যাঁ, লুট তরাজ করে গুপ্তধনটা রাখতো, পরে জানা যেত তারা মরেও যেত, তাদের অভিশাপ তারা নিজেদের মতো খতম করতো। আর ওই নামটা হচ্ছে অভিশাপ। অভিশাপ বলবে, পরিষ্কার কথা, অভিশাপ ইজ অভিশাপ। একটা দেশের অভিশাপ এবং দেশের দশের ক্ষতি করে। যদি একা চোর হতো আমি চোর অভিষেক বলতাম, কিন্তু এ হচ্ছে অভিশাপ এবং আমাদের সমস্ত মানুষের ক্ষতি করেছে। চাকরি, গরু, বালি, কয়লা, এমন কিছু নেই ক্রাইম যেটা সে করেনি। তাকে তো আর মানে ওই নামটা দিয়ে কোনো তো লাভ নেই। আমি অভিশাপ বলে এসেছি, বলবো অশান্তি নিকেতনে থাকতো অভিশাপ। ওটা আমাদের ভবানীপুরের অভিশাপ। ওকে পুলিশ এখনো যে কেন ডান্ডা দিয়ে হাফ প্যান্ট পরিয়ে প্যারেড করিয়ে নিয়ে যায়নি সেটা আমি জানি না, কিসের কিসের প্রোটেকশন ওর। তবে অভিষেকের ঘনিষ্ঠদের নিয়ে যাচ্ছে, যেমন পুষ্পা, তাকে রোজই এখন র্যালি করাচ্ছে। আহা, এটা একটা দারুণ একদম। এখন সে আবার হাত জড়ো করছে, কান ধরছে, ওঠবোস করছে। এগুলো সপাটিয়া লাঠির বাড়ি মেরে দেখানো উচিত যে আর কেউ করে না, যাতে এক্সাম্পলারি শাস্তি, উদাহরণমূলক শাস্তি দেওয়া উচিত। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যাকে দেখা যাক কখন মানে এদের দিন আসে, কখন এদের এটা হয়। আস্তে 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 সবাই সরে গেছে পাশ থেকে, কেউ এখন নেই। চারটে পাঁচটা লোক, ওরা যে কিসের আশায় একে প্রোটেকশন দিচ্ছে, ডিম থেকে বাঁচাচ্ছে নিজের বডি দিয়ে, কিসের আশায় আমি জানি না। হয়তো ওই জেলে যাবার আগে একটা সুটকেস ওকে, একটা সুটকেস তাকে। এই যে যেমন আমি এখন তো ট্যুরে যাবো, সুটকেস গুলো রয়েছে ঘরের কোনায় দেখতে পাচ্ছি বলে মনে আসছে, ওই কাউকে হয়তো একটা একটা করে সুটকেস দিয়ে যাবে। তবে ওদের অবিলম্বে উচিত হিসেব বাটরা করে ওই সুটকেস নিয়ে চলে যাওয়া। কারণ আগামী দিনে মান থাকবে না, জেলে যাবে, মার খাবে। এবং জনতার রোষ যখন হয়, দু চারবার আমি দেখেছি, কোনোভাবে ভবানীপুরে আটকে গেছে। ওই বাড়িতে কিন্তু জনগণ যা খুশি তাই করতে পারে। অত্যন্ত ভদ্রলোক বলে এখনো ইট পাটকেল মেরে ভাঙেনি, এখনো সেখানে আগুন ধরায়নি। ওরা তো তাই করেছে, ওরা তো তাই করেছে। বিজেপির কর্মীদের বাড়ি কুপিয়ে কুপিয়ে মেরেছে, আগুন ধরিয়েছে, টেনে নিয়ে গেছে, কি অত্যাচার না করেছে। ওইটা যে হয়নি এটাই বেঁচে গেছে। আগামী দিনে ও অভিশাপ হাফ প্যান্ট পরে হামাগুড়ি দিয়ে রাস্তা দিয়ে যাবে, এটা দেখার অপেক্ষায় রইলাম। বাকিটা উপরওয়ালা ঠিক করবেন কখন তার সময় এসছে। মানে একজন নেতার বাড়ি থেকে 50 কেজি সোনা। দেখি জলের বোতলটা কত ওজন, এটা 500 গ্রাম হবে। তখন আমি একটু আন্দাজ করে নি ভাই, 50 কেজি হঠাৎ বললে তো আমার মাথাটাকে, ব্রেনটাকে ওরিয়েন্ট করে নি। মানে আচ্ছা, এটা ধরে নিচ্ছি তর্কের খাতিরে, এটা 1 লিটার জল যদি থাকে তাহলে 1 কিলো ওজন হবে জলের। 1 কিলো ওজন, তাহলে এরকম 50টা সোনা। আচ্ছা, আমার হাতে একটু সোনা আছে, দেখি এটা কতটা সোনা। আচ্ছা, আমার হাতে দুটো সোনা আছে দেখছি। হ্যাঁ, আমার তো দুটো সোনা আছে। তাহলে এটা, ও বাবা, অনেক তো না? টাকায় ভাঙালে কত হবে ভাই, আমাকে একটু বলে দিন আপনি বোন। এগুলো নিয়ে উত্তর দেওয়ার কিছু নেই। ও মানে এরাই কিন্তু রাজ্যের নাকি জনপ্রতিনিধি। হ্যাঁ, তা ও তো ছিল, পাওয়া গেছে। এই বোধ এই, আচ্ছা, এত রিসেন্টলি এতগুলো চরিত্র, এই ডিম, জুতো, ঝেঁটা, চটি, যা যা খাওয়ার, ইট পাটকেল সব খেয়েছে, আমার গুলিয়ে গেছে। এটা একজন, হ্যাঁ, এই বোধহয় আগে খুব রেলা নিয়ে কথা বলতো সবাই, এরা তো খুব জঘন্যভাবে কথা বলতো, ভদ্রলোকেদের অপমান, ভদ্র মহিলাদের অপমান করতো। এখন তো অবস্থা খারাপ। হি ইজ ওয়ান অফ দেম, তাই তো? হ্যাঁ, মুখটা এবার মনে পড়ছে, রাইট? সব্যসাচী দত্ত। হ্যাঁ, বাবা, যে আহ, সব্যসাচী কিন্তু নামটা সিগনিফিকেন্ট। বাবা মার ইনসাইট ছিল। সব্যসাচী কাকে বলে? যে দু হাতে অপারেট করতে পারে না, ডানাতে টিট, বাঁ হাতে টিট, এ হাতে চুরি, এ হাতে চুরি, এ হাতে চুরি, এ হাতে চুরি। নাইস, মানে সার্থক হয়েছে নামটা। তবে চুরি করেছে। সব্যসাচী অর্জুনের নাম তো, সে দু হাতে বান মারতে পারতো, এ দু হাতে চুরি করেছে। হ্যাঁ, অর্জুনের অপমান, ওর সুনাম। এখন জেলে গিয়ে যখন ঘানি গড়াবে, পাথর ভাঙবে, তখন দেখা যাক কি হয়। কিন্তু রজত স্যার, বিষয়টা হচ্ছে যে যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি লড়াই করে উঠেছিলেন, এটা এটা মানে এটা প্রমাণিত, ওনার একটা লড়াইয়ের ইতিহাস আছে।
সেই লড়াইয়ের সময় যাদের বিশ্বাস করেছিলেন, যারা সঙ্গী ছিলেন, এই সুদীপ বন্দ্যোপাধ্যায় বা ববি হাকিম, মদন মিত্র, একাধিকজন ছিল সেই সময়। এবং তার পরবর্তীকালেও দেখা গেছে যাদেরকে তিনি প্রথম সারিতে রেখে বিশ্বাসের সাথে লড়াই করলেন বিজেপির বিরুদ্ধে, তারাই আজকে তাকে ছেড়ে এনসিপিআই বলে নতুন যে দলটি এলো সেই দলটিতে যোগদান করলেন এবং সেই দলটি নিয়ে তারা লড়াই করবেন। এবং শোনা যাচ্ছে সেই দল থেকে, সেই নতুন এনসিপিআই দল থেকেও নাকি 3টে কেন্দ্রীয় মন্ত্রী হতে পারে, এরকম একটা সম্ভাব্য সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে যারা তার পুরনো সৈনিক এবং বিশ্বস্ত সৈনিক সবাই চলে গেল, কি বল? এই এই এনসিপি কার পার্ক আছে আমাদের, ইংল্যান্ডে যাচ্ছি তো কদিন বাদে আবার। এনসিপি কার পার্ক হচ্ছে ন্যাশনাল কার পার্ক। এনসিপি কার পার্ক হচ্ছে গভর্নমেন্টের কার পার্ক, সেখানে মেশিন থাকে, গাড়ি ঢোকে, পেটা করতে হয় রেট অনুযায়ী, যেরকম ক্রেডিট কার্ড দেবে যতক্ষণ থাকবে গাড়ির নাম্বার প্লেট দিয়ে। এনসিপি নতুন শুনলাম, ভালো এইসব এইসব পার্টির নাম ভালো। তবে এর থেকে মন্ত্রী হলো এটা আমি জানতাম না, মন্ত্রী হবে কে বলেছে? আসছে 3জন হয়তো মন্ত্রিত্ব পেতে পারেন কেন্দ্রীয় বিজেপির মন্ত্রিত্ব? না না, হ্যাঁ বিজেপির মন্ত্রিত্ব। ও মাই গড, না আমার কি নাম শুনি, নামটা শুনে নামগুলো এখনো প্রকাশ্যে আসেনি, শোনা যাচ্ছে। আমার মনে হয় না, আমার মনে হয় না। এটা হলে আমি খুব হতাশ হব, আমি খুব হতাশ হবো। পার্টিতে থেকে তারা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও যোগাযোগ করেছেন, তিনিও বেসুরো হয়েছেন। হ্যাঁ বেশি হয়েছেন, কিন্তু সেটা ধারে। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা 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 কথা আমি তোমার কিছু বলি। আমার আমার ধারণা এটা যদি না হয় আমি খুব আশাহত হব। এখানে আসার আগে তুমি ফোন করলে তো আসবে বলে, একটা অ্যাপয়েন্টমেন্ট হলো আমাদের, তাই না? তা আমি বেল দেওয়ার পরে তোমাদের সাদরে ঢুকিয়ে ঘরের মধ্যে বসালাম। এখনো জল চা খাওয়াইনি, একটু পরে কফি অফার করবো, ওইটুকু আমার ভদ্রলোকে করে। এইরকম একটা কথা। এইবার যদি সব আমাকে ভালোবেসে যে সীমিত 20 জন বসে থাকে, তারা যদি ক্লেম করে যে আমার বাড়িতে তারা এসছে, যে আমি স্যারের সঙ্গে দেখা করতে এসেছি, আমি স্যারের লোক, আমার তো কিছু করার নেই। আমি যদি দেখি সিঁড়িটা অবস্ট্রাক্ট করছে, আমি তাদের সিকিউরিটি রেখে হয়তো বলবো যে ভাই সিঁড়িটা ক্লিয়ার করে দাও, এদের আমি চিনি না। কিন্তু বাইরে যদি ঘুরে পাড়ার মনে যদি বলে আমি এনাকে চিনি, আমি হয়তো তার সঙ্গে একবার হেসে কথা বলেছি, তাকে বলেছি কি ভাই কেমন আছো, সে যদি এখন আমার নাম নিয়ে কিছু করে, এই মাস্তানিটা হচ্ছে, ভবানীপুরেও হচ্ছে। সিএম এর নাম নিয়ে, যেহেতু উনি লোকাল এমএলএ, বহু লোক হঠাৎ টুকরো টাকরা, ওরা কদিন আগে নরেন্দ্র মোদীজিকে গালাগাল দিত, হট করে চলে গেছে। এখন লোকে কি হয়েছে, আমাদের দেশটা না নির্লজ্জতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তেরঙ্গা বদলে না নির্লজ্জ পতাকা করা উচিত আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। এখানে তো লজ্জা বোধটাও লোকের নেই। কাজে ধরো তৃণমূলের হয়ে আমি কদিন আগে তোমার ঘর ভাঙবো হুমকি দিয়েছি, আজকে বিজেপির জামা পরে চলে এসেছি, বা কপালে গেরুয়া আবির মেখে বা ওই চন্দন পরে টিপ পরে চলে এসেছি মা কালীকে পুজো দিয়ে। আমি কি বলবো, এগুলো কোনো এক্সপ্লেনেশন নেই। আর এরা যারা সরে গেছে এরা বেইমান তো বটেই, তাই না? বিভীষণকে আজ যে লোকে পুজো করে না, রামচন্দ্র তিনি উপকার করেছিলেন, রামচন্দ্র পলিটিক্যালি ওনার অ্যাডভান্টেজটা নিয়েছিলেন। বিভীষণ ইজ বিভীষণ, কত কি বিভীষণের নামে পুজো হয় দেখেছো? বজরংবলী নামে, হনুমানজির নামে পর্যন্ত পুজো হয়, তাই না? ওর তো কোনো মূর্তিও নেই, কোনো পুজোও হয়নি। কাজে তোমাকে সেটা দেখতে হবে। এই অবস্থায় এখন আমরা এসে দাঁড়িয়ে রয়েছি। যারা যদি এখান থেকে মন্ত্রী হয় আমি খুব মানে আশ্চর্য হব, তবে সাপোর্টটা করা যেতে পারে, এটা পলিটিক্স এর গেম। এমন ভাবে হলো যে আমার দলে চলে আসলো জিনিসটা। এখন দেখো ওইখানে যেটা ম্যাজিক ফিগার আছে 300-320, সেটা বলছি আমরা বাইরে থেকে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে, ওইটাই তো আমি বলছি। বাইরে সিঁড়িতে বসে একটি ছেলে যদি বলে, আমি ধরো তাকে সাদরে ঘরে নিয়ে এসে চা কফি খাওয়াচ্ছি না, আমার সোফায় আমি বসতে দিচ্ছি না, কিন্তু সে যদি বলে আমি আপনার দলে আছি, আমি স্যার এখানে বসে থাকবো। অ্যাকচুয়ালি আমার জন্য হয়েছে, 2-4 জন আমাকে এমন ভালোবাসেন, তারা বলেন আমি আপনার সাথে থাকতে চাই, আমি আপনার গাড়ি চালাতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই। আমি এদের কি বলবো যে আমি তোমাদের বেশি চিনি না, তোমরা চলে যাও? তা তো বলতে পারি না। পদস্থ অফিসারও আছেন, তিনি আমার সাথে থাকতে চান, তখন আমি বলি সে আসে, তখন আমি তখন একটা সময় দরজা খুলে দিতে হয়, এসে এসে বসো, ছেলেরা যারা আসে। আর এক পদস্থ অফিসার আমাকে প্রচন্ড ভালোবাসেন, তাকে আমি দেখে আদর করে কাছে বসাই ভাইয়ের মতো। তা এরকম আরো যদি হয়ে যায়, আমার তো ছোট ফ্ল্যাট, আমি তো অ্যাকোমোডেট করতে পারবো না। কিন্তু পলিটিক্স এইটা আমার মনে হয় স্টান্সটা নিয়েছে ওই ম্যাজিক ফিগারটা রিচ করার জন্য। হয়ে গেলে কিছু বিল টিল পাস করানোর আছে ভাই। আমার যেটা অবজারভেশন, গত 1-2 বছর পলিটিক্স করছি তো আমি ইন্টেন্সলি, আমি যেটা দেখলাম আমাদের দেশে ভীষণ লুজ আইন আছে, ভীষণ লুজ আছে আইন আছে। মানে কি যেন অনেক কিছু কাজ আছে যেটা উঠে, মানে যেটা পড়ার পরে, যে অভিযোগটা পড়ার পরে তুমি শিউরে উঠবে যে এ কি করে জেলের বাইরে আছে, কিন্তু তারা বাইরে আছে, আরামসে আছে। আচ্ছা, আইন আছে, তার সাথে ফাঁকটাও সাংঘাতিক আছে, মারাত্মক ফাঁক আছে। আইনটা এরকম আছে যে এত অজস্র ফাঁক বলে ওইটা এগুলো টাইট করতে হবে।
যেমন অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট আছে, অনেক কিছু এরা এই মানে জোড়াটা করেছে, ব্যানার্জি জোড়াগুলো করেছে। আমার তো ইমিডিয়েট হ্যান্ডকাফ দিয়ে একদম গভীর জেলে ঠেলে দেওয়া উচিত। আরে দেশদ্রোহিতা। তো অন্য লোককে যদি নিয়ে যাওয়া হয়, ও কোন আইনের ফাঁক দিয়ে বাঁচছে? এইসব কোন আইনজীবী আজকে সরে দাঁড়িয়েছে, কিন্তু গতকাল অব্দি তো ভাই সাপোর্ট করে এসছো। 3 তারিখ রাত্রি অব্দি আর 4 তারিখ বিকেল অব্দি তো ওরা সবাই পুরোপুরি লুট, খুন, তরাজ, ধর্ষণ, রাহাজানি যা যা হয়, পেনাল কোডে যা যা হয় সবকিছুকে করে এসেছে নিজেরা এবং সাপোর্ট করেছে। সাপোর্ট করা তো অন্যায় যে সহে আর অন্যায় যে করে সমান অপরাধী, কৃষ্ণের গীতাতে বলা আছে। তা ওরা সেগুলো করে এসছে, আজকে সরে দাঁড়াচ্ছে। ওটা তো এগুলো এদের ইরেলিভেন্ট করে দাও তোমরা। যা সাপোর্ট দিচ্ছে দিক, বিজেপি যা ফায়দা লেবারটা নিয়ে নিক, কেন্দ্রীয় সরকার তাদের যা লাভ করার করিয়ে নিক, বিলগুলো পাশ করিয়ে নিক, তারপর এদের নিয়তি বিচার করবে, এদের কি হওয়া উচিত, এদের মানে আইন অনুযায়ী কি হওয়া উচিত সেটাও আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এটা হচ্ছে না, কেন হচ্ছে না এটা বদলানো উচিত। ইতিমধ্যেই তৃণমূলের মধ্যেই কিন্তু দড়ি টানাটানি শুরু। কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, উনি তো মাথায় পরচুল পরেন, আর ওনার যিনি স্ত্রী তিনি আহ, তিনি তিনি চলতি ফিরতি একজন বিউটি পার্লার বলে কটাক্ষ করছেন। এই যে নিজেদের মধ্যে দড়ি টানাটানি চলছে, কি বলবেন? এদের এদের হাইলাইটই করো না। এই প্রসঙ্গ করে দেশের জন্য যে কাজটা হবে সেটা করা, কারণ এরা প্রত্যেকেই অত্যন্ত নিম্ন শ্রেণীর জনগণ, এত নিম্নমানের মানুষ যে এদের নিয়ে সন্ধ্যা 6:30টার সময়, একটা বিউটিফুল সময়, একটু পরে ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হবে, প্লেয়াররা ওয়ার্ম আপ করছে, আমার কফির জলটা গরম হয়ে গেছে, আমি একটু কফি খাবো, এদের নিয়ে সময় নষ্ট না করাই উচিত। বরং এই প্রশ্ন না করে আমাকে কি কফি খাওয়াবেন স্যার এটা জিজ্ঞেস করলে দেশের হয়তো উপকার হবে, কারণ তুমি বেরিয়ে গিয়ে একটু ভালো জার্নালিজম করতে পারবে। এ এই মানে পুরো স্টোরিটাই না খুব নির্লজ্জ স্টোরি। দেখো, কোনো একটাও আমরা ডেভেলপিং আলোচনা করিনি যে একটু বেড কম, হসপিটালে বেড কি করে বাড়ানো যায়, রাস্তাঘাটগুলোর অবস্থা খারাপ কি করে করা যায়, প্রচন্ড গাড়ি ঘোড়া চালানোর অশিক্ষার ছাপ রয়েছে, গাড়ি ঘোড়া চালানো কি করে, ট্রাফিকটাকে একটু কন্ট্রোল করা যায়, কি করে হেলমেট লাগানো যায়, কি করে বাচ্চাগুলোকে হেলমেট দেওয়া যায়, একটা দড়ি দিয়ে মায়ের সঙ্গে বাবার সঙ্গে বাঁধা যায়, একটা বেল্ট দিয়ে, যাতে তাদের সাপোর্টটা থাকে। এই প্রগ্রেসিভ কাজগুলো না করে ওই শয়তানদের, আসলে হয়েছে কি, আমরা ভিলেন ক্যারেক্টার দেখতেও ভালোবাসি। অনেক সিনেমা চলে কিন্তু দারুণ ভিলেন যেখানে ছিল, তবে লোকে আশা করে কি শেষ দৃশ্যে ভিলেনটা দারুণ মার খাবে, গব্বর সিং এর মতো হবে আর কি, যে কোমরে দড়ি দিয়ে জেলে যাবে। এইটা চাই, কিন্তু ভিলেনটাও লোকে দেখতে চায়। এটা আমাদের মানসিকতা, এই মানসিকতাটা ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করে পজিটিভ কনস্ট্রাকটিভ কাজগুলোর মধ্যে এগিয়ে যেতে হবে। যে ভিশনটা দেবো বলে আমি এখানে আজকে এসেছিলাম, যে একটা দেশ থেকে অনেক কিছু শিখে এসেছি, 30 বছরের স্টে ওখানে, 25 বছর ইন্টেন্সিভ কাজ করেছি একটা ভালো লেভেলে, সেখানে তো অনেক কিছু শিক্ষা হয়েছে। তো নিজে শিখেছি, অন্যের ভুল দেখেছি, নিজে আরো কি ভালো, আমি ভুল করিনি কিছু, কিন্তু আরো কি ভালো করতে পারতাম, পরে মনে হয়েছে এটা হবেই মানুষের। কাজ করতে করতে একটা পারফেকশন লেভেলে এসেছি। গত 15 বছর আমার মনে হয় আমি পিক লেভেলে কাজ করেছি, 10 বছর শিখতে লেগেছে ওই দেশের জিনিসটা। লাস্ট 15 ইয়ার্স একদম দারুণ লেভেলে আমি মানে এক্সেলেন্স একটা লেভেলে অ্যানাস্থেটিক প্র্যাকটিস, ইন্টেন্সিভ কেয়ার প্র্যাকটিস করেছিলাম। এখানে এসে না লজ্জার ব্যাপার হচ্ছে যে আমাকে ছেড়ে দিতে হয়েছে, আমার আর ভালো লাগেনি। আমি না, ছেড়ে যখন দিয়েছি, এতে হবে কি, একটা প্রশ্ন তুমি কাউন্টার করতে পারো, তাহলে কি স্যার আমাদের জন্য আপনি কিছু করতে পারবেন না? বোধহয় পারবো না। কিন্তু একটা আশা আছে, কিছু কিছু বন্ধু, কিছু কিছু ব্রিলিয়ান্ট ছেলেরা, তারা যেমন স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী হয়েছেন, স্বপনদার মতো সিনিয়র লোক, ওরা যখন এসছেন, ওরা নিশ্চয়ই এক সময় আমাদের মতো কিছু লোককে যোগাযোগ করবেন এবং আমরা তখন ইনপুটটা দিতে পারবো। এখনো সেই সময়টা আসেনি। আর সে সময় আসার আগে আমাদের বিদ্যা বা যে আমাদের কারিগরি হাতের কাজ, হস্তশিল্প তো আমাদের বলে না, ওটা ফাইন আর্টস এর লেভেলে অ্যানেস্থেসিয়াটা ওখানে করা হয়। যারা করে একটা অ্যানেস্থেটিস্টের মানে স্কিলটা ফাইন আর্টস এর লেভেলের স্কিল। তাই সেইগুলো আমিও কিছুটা করতে পারতাম, আমিও কিছুটা সেখানে শিখেছি, প্র্যাকটিস করেছি দিনের পর দিন, বছরের পর বছর। সেগুলো তখন এখানে ট্রান্সমিট করতে পারবো। মিউজিক্যালি যে নলেজটা আমার ডেভেলপ করেছে, এটা তো হয়তো ক্যারিকুলামে নেই। আমি হয়তো কাউকে শিখিয়ে, যেমন রাগ সঙ্গীতের শিল্পী তৈরি করা যায়, আমি সেটা মান্না কাকুর গানটা শিখেছি, মান্না দের গান শিখেছি, মান্নাদের গানটা ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে যাওয়া, তার গানের যে ক্লাসটা, তার যে গানের বিউটিটা, তার গানের অনেক কিছু আছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না। ওই অনুভবটা, ওই অনুভূতিটা ফিরিয়ে দেওয়ার জন্য আমি এসেছিলাম। এখনো অব্দি সেটা আমি রাস্তা খুঁজে পাইনি, কাকে কিভাবে সেই বিদ্যাটা দেব। এটা আমার অনেক কিছু শেখা আছে, কিন্তু আমি যেটা শিখেছি আজ আমি উপলব্ধি করি যে আমি এটা শিখেছিলাম, এটা বুঝেছিলাম। আর
অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হয়, what your mind does not know, eyes does not see. What your mind does not know, ears does not listen. আচ্ছা, যদি স্মেল, টেস্ট, যে কটা আমাদের ইন্দ্রিয়, সেগুলোকে তুমি যদি ট্রেন না করো, ওরা কিন্তু বুঝতে পারবে না। যেমন টি টেস্টার আছে, টি টেস্টার কি এরকম করে নেবে না, একটু টিটা খাবে না, তারা করবে। কফি টেস্টার করে এরকম একটা সিপ করে, একটা অদ্ভুত একটা সিপ করে, আমি দেখেছি, আই হ্যাভ সিন ইট। তো ওদের হিউজ স্যালারি, এমনি এমনি না। তুমি এখন বলে আমি টি টেস্টার হবো, তুমি সারা জীবনই চা খেয়েছো, তাই না? বাচ্চাবেলা থেকে আমিও তো চা খেয়েছি, আমরা তো সবাই চা খেয়েছি, কফি খেয়েছি, কিন্তু আমরা যখন টেস্ট হতে পারবো না। ওরা গ্রেডেড ওয়েতে এক্সপিরিয়েন্স হয়েছে, ওরা শিখেছে। এবং চায়ের মধ্যেও প্রচুর ক্যাটাগরিজ আছে, ভেরিয়েশন হ্যাঁ, আছে, সেগুলোকে টেস্ট করে বলা। যে ওইটাই তো, Exactly, ওটা তো এটা প্রশিক্ষণ আচ্ছা, চাই। এবার মিউজিকেরও তোমার দেখো, সারা পৃথিবীর গান বাজনাটা, আমি তো লাইট আলোচনা করি, কারণ লোকেরা এত এই ডিম জুতো, মানে হাফ প্যান্ট পরে, আন্ডারওয়্যার পরে, বা প্যারেড, এগুলো একটা সভ্য দেশের আলোচনা হলো, একদিন হতে পারে। আর এখন সেই অবস্থাটাই বা হবে কেন, যে একটা চোর চুরি করেছে, তাকে হাফ প্যান্ট পরে হাঁটানো হচ্ছে। সঙ্গে সঙ্গে একজন খুব গুণী অফিসারের সঙ্গে আমি কথা বলি মাঝে মাঝে, তার পারমিশন না নিয়ে আমি তার নাম বলবো না। কি সুন্দর, তিনি যখন ধরতেন, অ্যারেস্ট করতেন, ডাকাতি টাকাতি করেছে যারা, তাদের সঙ্গে সঙ্গে রিহ্যাবিলিটেট করার কথা ভাবতেন। এমন নয় কিন্তু যে তুমি ডাকাতি করেছো, ধরলাম, বেশ দুঘা দিলাম, পুরলাম জেলে, থাকলে অন্ধকার ঘরে, সেটা না। দেখতে হবে তুমি ডাকাতি করছো কেন, সাধারণ মানুষ কি ডাকাতি করে? কিন্তু এখন কি করেছে, সাধারণ মানুষের মধ্যে ওই অন্যায়গুলো ওরা ছড়িয়ে দিয়েছে। এভরিবডি হ্যাজ বিকাম অ্যান অ্যান্টি-সোশ্যাল, তৃণমূলের পতাকাধারী। এখন তারা বাঁচার চেষ্টা করছে, ওইটা আমার জানা দরকার। এই যে অনুভূতিটা যেটা বলছিলাম, গান বাজনার তবলার কিছু বলবানি আছে, খুব স্ট্যান্ডার্ড, না তিন থেকে কেটে ধুন না কাত, এইসব, এই দিয়ে একটা তবলা প্লেয়ার সে 2 ঘন্টা কি করে বাজাচ্ছে, 2 ঘন্টা বাজাচ্ছে, তাহলে কি ওই কটা জিনিস যেটা আমরা সবাই জানি, একটু কষ্ট করে তুমি তুলে নিতে পারবে, সেইটা এক্সিকিউট করছে। আচ্ছা, সারেগামা পাধানিসা, সানিধাবা মা। একদম। আচ্ছা, মাঝে কতগুলো সূক্ষ্ম সুর আছে, কোমল আছে, একটা তীব্র মা আছে, পঞ্চমের কিছু নেই, সা, এই কটা তো 12-14টা স্বর সব মিলে যদি ধরো। আচ্ছা, এই স্বরটাকে নিয়ে লতা মঙ্গেশকর গান গাইছেন, সন্ধ্যা মুখার্জিও গান গাইছেন, একদম। হেমন্ত কুমারও গান গাইছেন, মান্নাতেও গান গাইছেন। আচ্ছা, তবুও তুমি শুনেই বুঝতে পারছো না এটা হেমন্ত কুমারের গলা, গম করছে। আরে শশীকান্ত কি হচ্ছে, এটা মান্নাদের গলা, সারগামি সে বলছে, লতাজির গলা, সন্ধ্যার গলা। দেখো এই যে ব্যাপারটা, কি ওই একই সারগাম, ওই একই সাকে ভিন্ন রূপ দিচ্ছে, দ্যাট ইজ আর্ট। তেল, কালি, হলুদ, সবুজ তোমার হাতেও রয়েছে, দেখো ডিজাইনটা কিরকম হয়েছে, তাই না? একটা সামান্য থেকে একটা দিয়ে একটা কি সুন্দর হরিণ তৈরি করেছে। এটা এটা এই হরিণটা কিছু আগে হয়তো একটা মাটি কাগজের মন্ড কিছু ছিল, দেখো চোখটা কি বসিয়েছে, আর্টটা কি সুন্দর। এইটা হচ্ছে ব্যাপার। সাধারণ একটা রবীন্দ্রসঙ্গীত যেটা শুনছো, ফিল্মের একটা যে গান শুনছো, সে গানের পিছনে অনেক কিছু আছে। হ্যাঁ, ওরে বাবা লেংচে মরি, আমি কোন পথে যে চলি, কোন, এখন এইটা উত্তম কুমার একটু করেছেন, আমরা শুধু 2 মিনিটটাই বুঝছি। ওইটার পিছনে আমার কাছে ওই 2 মিনিটটা আমি এক্সপ্লেন করে যখন একটা বাচ্চা ছেলেকে শেখাবো, বোঝাবো, সে বুঝতে পারবে সিগনিফিকেন্সটা কি। আমি শ্রী ভাজুয়ারি মান্নার একটা অন্য একটা মানে রিদম আছে, অন্য একটা ফ্লো আছে, তার অ্যাঙ্গেলটা অন্য আছে। ঠিক ওই মানুষটাই যখন গাইছেন, ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি, মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছে, ফিলোসফিটা। এই গান এখন আর কে শুনে? আমার তো এটাই এটাই তো আমি ওনার থেকে আমি ইনহেরিট করেছি, হারমোনিয়াম, টুপি, গান বাজনা, এইটা মানুষকে দেবো বলে। এই ভিশনটা এখন নষ্ট হয়ে গেছে। দেখো আমাদের রুচিটা কোথায় চলে গেছে। একদম। স্যার, এই রুচিটা একদিনে যায়নি। প্রথম প্রথম হচ্ছে 34 বছর, তারপরে 15 বছর, প্রায় 49 বছর ধরে আস্তে 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 এই জায়গায় দাঁড়িয়েছে। একদম একদম সেই মানে অপসংস্কৃতি নিয়ে একটা শুরু হয়েছিল, একদম। কোনটা সংস্কৃতি কোনটা অপসংস্কৃতি। এদিকে আমি দেখছি যে আমরা কিন্তু বরাবরই শিল্পী মন নিয়ে জন্মেছি। তা আমাদের আর্ট, গান বাজনা, যেসব আর্টিস্টরা ছিল, তারা হয় ওই চটিচাটা হয়ে গেল, দলদাস হয়ে গেল, তারা জঘন্য আঁকা টাকা গুলো শুরু করে চলে গেল পার্টির তাবেদারি করতে। এই করে আমাদের সব ক্ষতিগুলো হয়েছে, তাই না? ও বুঝতে পেরেছে যে কি হতে চলেছে, তাই না? খুব খারাপ হয়ে গেছে বাবু, তাই তো? কিন্তু আমাদের এই যে এটা আমি বোঝাবো যে সারগামটা কি করে, সুরটা কি করে, একটা কথার পিছনেও যে একটা তার একটা অনুভূতি আছে। যদি একটা গান আছে, আমি একটা গানের কথা বলছি, ফুল পাখি বন্ধু আমার ছিল, তারা কোথায় গেল, তারা কোথায় গেল, হারিয়ে কোথায় গেল। এই গানটা চিরদিনের ছবির গান। দেখবে মান্না কাকু গেয়েছেন, উত্তম কুমার মহাশয় মহানায়ক আমাদের লিপ দিয়েছেন। এই গানটার কিন্তু যে পেথসটা, গানটাই শুধু গাইলে হলো না, এখন এইসব গান কেউ গাইও না। যে আমি বোধহয় এক পৃথিবীতে হতভাগা আছি, যে এইসব গান নিয়ে আমেরিকা আর ইংল্যান্ড করে বেড়াচ্ছি, ওরে তোরা একটু শোন বলে। এটা কিন্তু করা যায় খুব সহজেই।
বহু ছেলে মেয়ে গান বাজনা শিখছে, তাদের কিন্তু সেই রকম ভাবে শেখানোর গুরু নেই। একটু একটু শিখিয়ে দিচ্ছে, একটা ফ্যাক্টরির মতো জিনিস তৈরি হচ্ছে। ফাইন আর্টস ফ্যাক্টরিতে তৈরি হয় না। ফাইন আর্টস ওয়ান্স অ্যান্ড ওয়ান এরকম করে হবে, একবার হবে, একবার হবে না, একবার হবে আবার একবার হবেও না। তো সেই যে একটা ডিপ অনুভূতি, সেইটা ছড়িয়ে দিতে এখনো অব্দি আমি ব্যর্থ হয়েছি। আমার মনে হচ্ছে এখন বিজেপি সরকার আসার পরে একটু সেটেল করলে লোকেরা এই যে নোংরামিগুলো আমরা আলোচনা করছিলাম ওগুলো থেকে বেরিয়ে এসে তখন দে উইল সিক ফর সাম ফাইন আর্টস। তখন হোয়াট ইউর মাইন্ড উইল নো, ইউর আইজ উইল সি, ইয়ার্স উইল লিসেন, এগুলো দেখার বোঝার আছে। তুমি দেখবে আমি যদি বলে দিই না, ওই জায়গাটা লক্ষ্য করো, দেখো উত্তম কুমার কি করেছেন। রাজ সাহেব দেখো একটা মেরা নাম জোকার হচ্ছে, দেখো রাজ কাপুর এই যে জোকার উড়ে গেল, তার পাতলুমটা চলে গেল, ধুম করে পড়লো, ওটাকে হাসছি, কিন্তু ওটার ভিতরে কি সিগনিফিকেন্স। উনি যে গান ভায়োলিনটা বাজাচ্ছেন, ওই চোখ দিয়ে ঝলঝল করে জল করছে, শো মাস্ট গো অন। মেরা নাম জোকারি তার শিক্ষা দেখো বুঝ বেরিয়েছে। ওই ফিল্মে একটা গান গেয়েছিলেন মানা ঠাকুর, যে এ ভাই যারা দেখতে চলো, লোকে বলতে পারছে এ ভাই দেখতে চলো, আগে নেই পিছিয়ে নেই, এই গান। যখন তুমি গানটা শুনবে, আমি যখন গাইবো, আমি একটা ডেমনস্ট্রেট করবো, আমি একটা লোককে বলবো যে আপনারা একটা আগে তৈরি হয়ে গেল, দেন ইউ লিসেন টু, ও আচ্ছা এইটা দিস ইজ দিস। ওটা যখন তৈরি হয়েছিল গানটা তখনও এই হয়েছিল, রাজ সাহেব নিজে বলেছিলেন ये कैसा तरीका का गाना है, ये गाना हो सकता है। যিনি লিখেছিলেন না, তিনি কবি নীরজ ওটা রিড আউট করে দিয়েছিলেন, যেটা অমিত চাক্কর ছন্দের মতো। এটা জল পড়ে পাতা নড়ে একটা ডিজাইন, কিন্তু এই ডিজাইনটা অন্য। এই ডিজাইনটা ফিলোসফি অফ লাইফ, শো 3 ঘন্টে কা সার্কাস একটা। তো এইটা আমি বলতে চাই লোককে, এইটা শোনাতে চাই, এই এনাফ অফ শেম এন্ড নেম এন্ড শেম। এখন আমাদের এটা থেকে বেরিয়ে আসতেই হবে। প্রথম কথা বলবো, সরকার যে পথে এগোচ্ছে এখন দুর্দান্ত, ঠিক পথে এগোচ্ছে। কিন্তু আমি হিমালয়ের সামিটে যাব, গেলাম মানে হেলিকপ্টারে করে তো এভারেস্টের চড়াই যেতে পারছি না, সেটা ওয়েস্টার্ন কান্ট্রিজ হ্যাভ ডান। ওরা হেলিকপ্টার করে এভারেস্টে পৌঁছে দিতে পারে, আমাদের উঠে যেতে হবে ট্রেকিং, স্টেপ বাই স্টেপ। একদম সরকার ঠিক পথে এগোচ্ছে, সুযোগ্য লোকেরা মন্ত্রী হয়েছে, আমার কোনো কিছু বলার নেই। আমি তাদের সঙ্গে পুরোপুরি মানসিকভাবে এবং মানে ওই যে শুভ কামনা যাকে বলে, আমি পুরো তাদের উপর ঢেলে দিচ্ছি। আমি তো ওই দলের হয়ে, ওদের সবাই হয়ে লড়াইও করেছি, বহু লোকের হয়ে আমি মানে ভাষণ দিয়েছি, মারামারি করেছি, স্টেজে হেঁটেছি, স্টেজে না সরি রাস্তায় হেঁটেছি, স্টেজে হাঁটি, স্টেজে তো পাগলেরা হাঁটে, স্টেজে তো দাঁড়িয়ে থাকতে বলতে হবে, স্টেজে পাগলেরা হাঁটে, আমি রাস্তায় হেঁটেছি, এইসবগুলো করেছি। পাগলামি আমার মনে হচ্ছে একদম সিলেকশন খুব সুন্দর। এই চেনাশোনা লোকেরা যারা এসছে, আমি তাদের বেশিরভাগই কেউ ট্রেডমিলেও হাঁটে, ট্রেডমিলে হাঁটবে নিশ্চয়ই, সে এক্সারসাইজ করার সময় হাঁটবে, গুণালে তো হবে না। এখন ব্যাপারটা হচ্ছে যে আবার আমি আলোচনা করবো, লেটস টক পজিটিভ। এখন পজিটিভ ভিশনটা হচ্ছে যে একদম ঠিকঠাক মন্ত্রিসভা হয়েছে, হ্যাঁ এরা সবাই গুণী ব্যক্তি, এরা ঠিক পথে এগোবে আস্তে আস্তে। শিক্ষার ব্যাপার আমি 5টা জিনিস আমার মনে হয়। প্রথম হচ্ছে মাথায় ছাদ থাকবে কোথায়, একদম 1 নম্বর। 2 হচ্ছে দুটো ভাত খেতে হবে, তাই না, শুতে হবে, ঘুমোতে হবে, হয়ে গেল। এইবার একটা কাজ না করলে প্রথম দুটো হবে না। কাজ করলে তুমি বাড়ি ভাড়া দেবে বা ধীরে ধীরে পয়সা করে কিনবে, হ্যাঁ একটা আবাস যোজনার মতো কিছু হয়তো সাপোর্ট আসলো, কিন্তু বাকিটা তোমায় নিজে করতে হবে, ইট তোমায় নিজে রাখতে হবে। তাহলে তুমি এটা হলো ভাতের জোগাড় করলে, কাজ করে 3টা সাপ্লিমেন্ট করছে, আমি একদম মডেল অফ 5। আচ্ছা সেখানে তোমার ভালো করে শিক্ষা লাগবে, শিক্ষা লাগবে, কারণ পরবর্তী জেনারেশন তুমি তৈরি করছো। আর একদম তলায় ছোট হয়ে বসে রয়েছে, সেটা সবসময় লাগে না, কিন্তু সেটা হচ্ছে স্বাস্থ্য। ওভারঅল স্বাস্থ্য না হলে সব ভেঙে গেল। আর স্বাস্থ্য না হলে তোমার তুমি শিক্ষা দিতে পারছো না, পড়াশোনা করতে পারবে না, জ্বর আসলে পড়াশোনা করতে পারবে না, হয়ে গেল। আচ্ছা এটা চলে গেলে কাজে যেতে পারবে না, কাজ গুটিয়ে গেলে ভাত পাবে না, ভাত গুটিয়ে গেলে ছাদ শেষ, সব শেষ। এই 5টা হচ্ছে আমার মডেল বেসিক। এটা ওরা তুলে নেবে, ওরা নিশ্চয়ই জানে এটা এমন কিছু, এটা রকেট সায়েন্স না, খুব সামান্য জিনিস। কিন্তু এটা সার্কেলে একটা জিনিস রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে আইন এবং শৃঙ্খলা, ডিসিপ্লিন। এইখান থেকে এই যার স্বাস্থ্য ভালো আছে, বাইরে থেকে যদি তাকে একটা ঢিল মারে, বাইরে থেকে যদি মাথাটা ফাটিয়ে দেয়, যদি ক্যাডাররা এসে অত্যাচার করে, তাহলে সেটা গেল, সবকিছু ভেঙে পড়লো। তোমার পড়াশোনা গেল, ভাত গেল, চাকরি অলরেডি বিক্রি হয়ে গেছে, 3rd মডেল গন। এতগুলো টিচার ওরা কি করে সংসার চালিয়েছে। আমি একটা আনন্দবাজার এবিপির ওই কনক্লেভে গিয়ে দেখলাম টিচার বলতে হাউ করে কেঁদে ফেলার মতো। আমিও মানে আই অলমোস্ট বিকেম ইমোশনাল। ভাগ্যিস ক্যামেরা তখন আমার ছবি তোলেনি, তার আগে সব মানে চিনিং মাছটা আমি অ্যাটাক করেছিলাম, সেইটা তো আমার কোনো ব্যাপারই না, চিনিং মাছের খেলতে আমার ভালোই লাগে। কিন্তু তারপরে ওই ভদ্রলোক কাঁদছিলেন না, তারপরে ওই মেয়েরা এসছে, কামদুনি থেকে মেয়ে এসেছিল, দুটি ভদ্রমহিলা, তারা এসেছিলেন। সেদিন অভয়ের মামার আসলে রপ্তানি আসার কথা ছিল, উনি এসে উঠতে পারেননি। আমি ওগুলো দেখেছি
যে যে মারাত্মক রকমের একটা এফেক্ট করেছে আমার। কিন্তু আমি ধীরে ধীরে বসে আছি, আমি একটু সময় দিচ্ছি, আমেরিকা যাবো, অনেকদিন থাকবো না, ইংল্যান্ডে যাবো আরো 1 মাস, আমি একটুখানি ডিসিপ্লিন করে আসছি ইউরোপিয়ানের থেকে। আমি ওই ডিসিপ্লিনটা অনেকদিন পাইনি তো, গাড়িগুলো লাইন দিয়ে চলছে, কেউ নিয়ম ভাঙে না, সবার মাথায় হেলমেট, সবাই নির্দিষ্ট একদম পথ ধরে ধরে একদম। তবে আশা করি স্যার আপনার যে স্বপ্ন বাংলাকে নিয়ে, যেটা যে স্বপ্নটা নিয়েছেন, চোখে আছে ভিশন যেটা আছে, আমাদেরও সেই স্বপ্ন তার দিকে এগোচ্ছে। কারণ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী মহাশয় যা যা নির্দেশ দিয়েছেন হেলমেট ছাড়া, আমরা দেখেছি যেখানে না না হচ্ছে এগোচ্ছে। কিন্তু আমি কালকে রাত্রেও 2টি ভদ্রলোক, বেশ তারা দেখে মনে হয় তারা চাকরি বাকরি করে, পাত্তাই দিল না, আমাকে গালাগালি দিয়ে উড়ে চলে গেল। আমার স্ত্রীও ছিলেন সঙ্গে। আপনাদের কি অসুবিধা হয়েছে, একদম স্পিড করে লাল ফাল ছেড়ে বেরিয়ে চলে গেল। এইটা আমাকে তার আর একটু ইন্টেন্স করতে হবে। আমি পুলিশ ভাইদের সঙ্গে কথা বলবো যে এটা কি করা যায়, এই ব্যাপারে এটা কি করা যায়, এটা নিয়ে তবে এটাও ঠিক স্যার, মানুষকেও সচেতন হতে হবে। একটা সরকার হয়তো করবে, কিন্তু মানুষকেও তাকে সহযোগিতা হবে, করতে হবে, সেই নির্দেশগুলো ফলো করতে হবে। খুব দুঃখ লাগে যখন রাস্তায় দেখি যে দেখো ভাই কিরম বলছি, ধরো কেন বলছি কি, ধরো এই আমার ঘড়ি রয়েছে, দুটো ঘড়ি করছে, তুমি ধরো কেউ কিছু চাও সিসিটিভি লাগানো আছে কি নেই ছেড়ে দাও, আমি হয়তো উঠে গেলাম চাটা করতে, তুমি একটা ঘড়ির পকেটে পুড়ে চলে গেলে, আমি তো বাজে এক্সাম্পল দিচ্ছি, তুমি পুড়ে চলে গেলে কি করবে মানুষ? এখন কি হয়েছে আমি বলছি, যে কোনো মানে 8 out of 10 বোধহয় তাই করবে। এরকম হয়ে দাঁড়িয়েছে আমাদের সোসাইটিটা। এই যে নিয়ম ভাঙা, একটা ছোট্ট, তোমার মনে হচ্ছে বাইক নিয়ে চলে গেল, হ্যাঁ 3 জন চলে গেল, মাথায় একটা হেলমেট নেই, এগুলো আর এগুলো এখন আমি হাঁপিয়ে উঠেছি। বিকজ আমি ভেরি ডিসিপ্লিন নিজে, আমি ভেরি ডিসিপ্লিন বলে আমি প্রত্যেক সময়টা লোকের থেকে আশা করি এবং আশা হতো। এই যার জন্য আমি একটা রিসেন্টলি একটা অন্য প্রজেক্টে একটা 52 টাকা বানিয়ে একটা ছোট বড় বাড়ি করে আমি চাইছি একটা ঘেরাটোর মধ্যে। আমার বন্ধুরা সব বাড়ি থেকে সাজেস্ট করছে যে তুই এক কাজ কর, তুই নিজের বাবলের মধ্যে চলে যা, তোর কি আছে, আমার তো কোনো কিছুর অভাব নেই, ঠাকুর তো আমার সব দিয়েছে, আমি একটা বাবলের মধ্যে চলে যাবো। সেটা আমি করতে পারিনি, কারণ আমার মুখের মধ্যে একটা হাহাকার হয়েছে। এটা লোকে আমাকে, আমি রাস্তায় ঘাটে সমাজে যেটুকু সম্মান পাই, মানুষ এইটুকু আমাকে চিনতে পেরেছে, অন্তত আমি লোকটা জানিনি। সততা, স্বচ্ছতা এবং সাহস, এই 3টি আমার আছে। 3S আমি ওই পড়াশোনার মতো করে ফর্মুলেট করে এইসব, এবং সততা, স্বচ্ছতা এবং মানে সাহস, এই 3টেই আমার আছে। কিন্তু আস্তে আস্তে কি হবে, আমার তো ধরো বয়স হচ্ছে, যদি আমি খুব কুইকলি ইমপ্রুভটা না করতে পারি, খুব কুইকলি গান বাজনার মধ্যে আমি ছাপটা না ফেলতে পারি, শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা করতে, আস্তে আস্তে আমিও তো দমে যাবো না। আমি তো নিজে, আমি তো আর পাগলামি করে মানে ওই স্টেজে হাঁটা আপ ডাউন আমি করতে পারবো না নিজের না হলে। আমি চুপ করে বসে যাবো, চুপ করে বসে, সেটা দেশের তখন ক্ষতি হবে কি হবে সেটা আমি আপনি বলছি না যে আমার কথা না শুনলে দেশের ক্ষতি হবে বা দেশ পিছিয়ে পড়বে। তবে অনেক কিছু আছে, আমার মতো আরো অনেকে আছে যাদের তোমরা এখন দেখতে পাচ্ছ না, যারা আসছে না, তারা আমি ডাকলেই তারা আসবে। এমন এমন ডাক্তার রয়েছে, এমন এমন স্ট্রিমে, এমন এমন ফিল্ডে, তারা অ্যাকচুয়ালি ফ্রি, পয়সা করির জন্য না, তাদের অনেক পয়সা, এত পয়সা ভাবতে পারবে না, তারা এসে এখানে দেশ মাতৃকার জন্য সেবা করতে চায়। এগুলো খুব মানে খুব কনফিউজিং কাইন্ড অফ মানে সিচুয়েশন। হকারদের ওই তার মানে নিয়ম ভেঙে এতদিন ছিল, তখন বলনি কেন, তখন রিহ্যাবিলিটেট করনি কেন? আজকে একটা বাচ্চা ভিক্ষা করছে, গিয়ে সে বাচ্চাটা কেন ভিক্ষা করছে সেটা না জেনে, তার একটা অন্য সংস্থানে করে তার বাবা মার খোঁজ নিয়ে, সেটা না করে চাইল্ড লেবারটাকে, কদিন আগে গেছিলাম চাইল্ড লেবার, অনেক ডিসকাশন হলো, সেটা তো খোঁজ করেনি। যে এনজিও থেকে করছে তারা সবসময় বলছে ভিক্ষা দেবেন না, কেন ভিক্ষা করছে সেটা দেখুন, খেতে দিন, পড়তে দিন, বাচ্চাটাকে বাবা মাকে দেখুন কেন তো বাচ্চা ভিক্ষা করছে, সেসব না করে ওটা এনকারেজ করেছো। এখন বাচ্চাটা যখন গুন্ডা বদমাশ হয়ে গেছে, তখন পুলিশ এসে অ্যারেস্ট করছে, বলছে অ্যারেস্ট করা যাবে না। হকাররা যখন নিয়ম ভেঙে রাস্তায় ছিল, তখন তুমি কোথায় ছিলে চালু? তখন কি হাই সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছিলে নাকি? নাকি তোমার সে বয়স হয়নি, হঠাৎ তোমার বয়স হয়েছে? ওইটা কোনো এক্সিস্টেন্স। আমি আবার যেটা বলতে চাই যে যেহেতু উঠলো কথাটা, লেফটিস্ট যে মেন্টালিটিটা, তারা না করেছে কার্ল মার্কস, তারা না করেছে মানে রিয়েলি স্টাডি যে লেফটিস্ট জিনিসটা কি। এখন ওইটা একটা মডেলে পৃথিবীতে একটা সময় এসেছিল, পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। এই জিনিসটা কোনো জায়গাতে দাঁড়ায়নি, চায়নাতে দাঁড়ায়নি, রাশিয়াতে দাঁড়ায়নি, যেখান থেকে অরিজিন, সেই সব জায়গাতে দাঁড়ায়নি। জাপান তো কবেই ছেড়ে দিয়েছে। আর বাকি যে কান্ট্রি ছিল না, এই চেকোস্লোভাকিয়ার এখন নাম চেঞ্জ হয়ে গেছে, জিওস্লোভিয়া বলে একটা কান্ট্রি ছিল। স্ট্যাম্প পাওয়া যেত, আমার স্ট্যাম্প আছে, যুগোস্লোভিয়া স্ট্যাম্প, দেশটাই নেই।
ওরা হঠাৎ আলিমুদ্দিন স্ট্রিটে একটা ভাঙা টালির চালে, এসবগুলো ফালতু কনসেপ্ট। লোককে ঠকানো, লোককে বলা এই মডেলটা চলে না। একটা কথা ভাবো, একটা ম্যাথস পেপার হয়েছে, আমি পেয়েছি অঙ্কে 100, তুমি পেয়েছো 130, তুমি 130 পেয়েছো, আমি 100 পেয়েছি, তোমার আমার স্যালারি সমান হওয়া উচিত? এক কথা বলো, বুকে হাত রেখে ঠিক করো, হওয়া উচিত? কখনোই না। আচ্ছা, তা আমি এই কাজ করেছি, এই আছে, আম্বানি ওই করে আজকে আম্বানির জায়গায় গেছে। এখন বলছি ওর ছেলের বিয়েতে কেন সবাইকে সোনা রাখতে দিচ্ছে? ওরা বংশ পরম্পরায় ভাবে ওইভাবে ট্যাক্স দিয়ে দেশের হিউজ উপকার করে, প্রচুর লোককে ওরা দেয়। আমরা শুধু ভালো গাড়ি আর ভালো বাড়িটা থেকে হিংসায় চলে মরি, সেটা করে কোনো লাভ নেই। আমার কাছেও, আমার তো নিজস্ব একটা রোজগার আছে, উপার্জন আছে, আমি একটা লাইফস্টাইল মেনটেন করি। সেটা হঠাৎ একটা ছেলেকে তুমি যদি উস্কে দাও, হ্যাঁ ও কি করে এই গাড়ি চড়ছে, ও কি করে হোটেলে গিয়ে খাচ্ছে, ও কি করে এই ঘড়ি করছে, এই জামা পড়ছে, সেটা হয় না কখনো। আমি তো এটা অ্যাচিভ করেছি, তাকে বরং দেখাও যে জিজ্ঞাসা করতো ওই লোকটা ওই পথে গেছে কি করে। কিভাবে পৌঁছালো? আমি তো একটা 1 টাকা নিয়ে স্কুলে যেতাম, তাই না? আমি শুনেছি ঘনশ্যাম দাস বিল্লা, জিডি বিল্লা তার আগে গামছা বিক্রি করতেন ওরা, এর কিছু শুনেছি। টাটা কোথা থেকে এসেছে? একদমই, একদমই। সো হোয়াট দে হ্যাভ ডান, ওয়াই নট টু ফাইন্ড আউট? বরং কমিউনিজম করে হরতাল করে দাও, একটা সিঙ্গুরে দাঁড়িয়ে তো তার টাটার কোম্পানি তাড়াতো। আমাদের বেঙ্গলের নামই হয়ে গেছে উদয় জয়ী যাতা হয় সব বন্ধ করওয়া দেতে, বন্ধ করওয়া দেতে। মারওয়াড়িরা কয়েকদিন ছিল তখন সিপিএম এর হয়ে, তারাও বন্ধ করে দিত, নিজেদেরটা হচ্ছে অন্যগুলো বন্ধ করে দিত। হয়তো এই বদনামটা এবার হয়তো খণ্ডাবে বাংলার মানুষ। হয়তো খণ্ডাবে না, কিছু কিছু লোক আছে, আমি এখন আমি সেই যা বলবো না, ইট বি ভেরি কন্ট্রোভার্সিয়াল। আমি তাদের ঘাড়ে পড়ে রয়েছি, আমি দেখি পার্টি কিভাবে দেখে, কিভাবে আমার সাহায্য চায় কি না চায়। না চাইলে আমি তো আমার একটা জিনিস নিয়ে আমি বসে আছি। আমি ধরো আজকে ওই যে যেটা বললাম, একটা কফির জল ফুটিয়ে বসে আছি, তুমি কফিটা খেতেও পারো, না আমার দরকার নেই, না খেয়েও চলে যেতে পারো। কফির সঙ্গে দুটো বিস্কিট আছে, তুমি নেবে কি নেবে না সেটা তোমার ব্যাপার। আমার কাছে কিছু গান আছে, কিছু শিক্ষা আছে, ডাক্তারি কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্স গুলো দিলেই তারা শিখে নেবে। সেগুলো তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। একদম। না নিলে না নেবে। ক্লিনিক্যাল গভর্নেন্স আছে, বেড কি করে ম্যানেজ করতে হয়। একটা সারা দেশে লন্ডনের একটা সেন্ট্রাল জায়গা থেকে পুরো বেডটা ম্যানেজ হতো, লন্ডন একটা, বার্মিংহাম একটা, স্কটল্যান্ডে একটা, 3টে পয়েন্ট থেকে একটা দেশ ম্যানেজ করে দিচ্ছে। আমরাও এখানে পারবো, আর আমাদের ছেলেরা অনেক ব্রেনি। এই ইন্টেলিজেন্ট লোকেরা সব আমেরিকায় সিলিকন ভ্যালিতে গিয়ে আজকে বসে রয়েছে। সেই সিলিকন ভ্যালি বাঙালিরা পৃথিবীর কোন প্রান্তে নেই? সব জায়গায় আছে, সব জায়গায়। বসে আছে। তারা আসতে পারছে না কেন? কি তারা এখানে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে, এক্স্যাক্টলি। ইমপ্লিমেন্ট সেই করতে পারবে, প্ল্যাটফর্ম পেলেই ইমপ্লিমেন্ট তারা, করতে পারবে না। হ্যাঁ, প্ল্যাটফর্মটা পেলেই তারা হয়তো যখন ফিরে আসবে। আমি খুব আশাবাদী, আমি দেশের লোককে বলবো একটু ধৈর্য ধরুন। যখন মানে এতখানি আপনারা বদলেছেন, আপনারা অপেক্ষা করুন, অপেক্ষা করতে করতে এক সময় নিশ্চয়ই নতুন সূর্য আলাদা আলাদা সঙ্গে হাজির গান সেটা হবে, বা বাংলাদেশ গানটা হবে যে নতুন প্রভাত জাগো সময় হলো। আমি সেই আশাতেই বসে আছি। তবে এটা হবে, টাইম লাগবে। এটা যদি বড় সার্জারি হয়, পেটের এই খাতে করা হয়েছে, কাটা শুকোতে লাগবে। ছোট সার্জারি, একদিনে 2টো স্টিচ বাড়ি চলে গেল, হয়ে গেল। ওটা শুকোবে, রিহ্যাবিলিটেট করবে, মাসল পাওয়ার ফিরে আসবে, আবার সে লোকটা হাঁটবে, এটা নর্মাল কাজকর্মে যাবে, এক্সারসাইজ করাবে, রিহ্যাবিলিটেশন স্টেজে আমরা রয়েছি। তবে মোটামুটি সার্জারিটা হয়ে গেছে। তাও ভেতরে আরেকটা, দুটো বা সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ সার্জারি দরকার হতে পারে। কিছু কিছু টিউমার গুপ্ত রয়ে গেছে, সেগুলো ইন্টেলিজেন্ট সার্জারি বুঝতে পারবে। আর যদি আমাদের যারা সিলেক্টেড হয়েছেন তারা সেই যদি বেনজলটা ধরতে না পারেন, তারা ডোবাবেন, ওই ক্যান্সার পরবর্তীকালে পেশেন্টটাকে আবার খেয়ে দেবে। আবার ক্যান্টিন হয়ে যাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছে।